হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছো। এসএসসি জিডি ক্লাসের আজ আমাদের হচ্ছে 24 নম্বর ক্লাস। সমগ্র তোমাদের 2024 সালের যে এসএসসি জিডি পরীক্ষা হয়েছিল তার সম্পূর্ণ জিকেটা আমি তোমাদের করানোর কথা দিয়েছি। তো আজ আমাদের হচ্ছে 24 নম্বর ক্লাস। এর আগে আমরা 23টা ক্লাস দেখেছি, না দেখে থাকলে আমাদের প্লে লিস্টে পেয়ে যাবে, অবশ্যই প্রত্যেকে দেখে নাও। ঠিক আছে, আজকেও আমরা করব 27/2/2024 সালে পরীক্ষা হয়েছিল, তার ফার্স্ট শিফটে আসা 20টা জিকে আমরা আলোচনা করব। তো মন দিয়ে দেখবে, লাস্ট পর্যন্ত দেখবে, ঠিক আছে। আর এই সম্পূর্ণ যদি তোমরা 2021 সাল, 2022 সাল, 2024 সাল এই সম্পূর্ণ জিকের পিডিএফ সম্পূর্ণ বাংলাতে যদি নিতে চাও, সঙ্গে এর সঙ্গে তোমরা ফ্রিতে পেয়ে যাবে 2 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে সাজেশন। এত কিছু যদি নিতে চাও তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা এসএসসি জিডি পিডিএফ লিখে পাঠাবে। এসএসসি জিডি জিকে পিডিএফ লিখে পাঠাবে, তাহলে প্রসেসটা বলে দেবো কীভাবে তোমরা 199 টাকা পেমেন্ট করার মাধ্যমে আমাদের টেলিগ্রামে পেইড গ্রুপ আছে, সেই গ্রুপে তোমাদের জয়েন করাবো। তাহলে তোমরা এই পিডিএফগুলো সেখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে। চলো, আরেকটা আমাদের টেলিগ্রামে ফ্রি চ্যানেল আছে, সেই চ্যানেলটাও জয়েন না করে থাকলে অবশ্যই জয়েন করবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। আজকের প্রথম প্রশ্নে চলে যাব, কি আছে দেখবো। আজকের প্রথম প্রশ্ন দেখো, এই হচ্ছে আজকের প্রথম প্রশ্ন। হিমাচল প্রদেশের নিচের কোনটি ফুলের উৎসব? তো অপশন দেখলেই তোমরা বুঝতে পারবে যে কোনটা ফুলের উৎসব। ফুলাইচ ফেস্টিভ্যাল বলে একটা ফেস্টিভ্যাল আছে হিমাচল প্রদেশ, ফুলাইচ ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যালটা হচ্ছে হিমাচল প্রদেশের ফুলের উৎসব। দেখো, ভাদ্র মাসের 16 তারিখ মানে 16ই ভাদ্র হিমাচল প্রদেশে এই দিনটা পালন করা হয়, মানে সেপ্টেম্বর নাগাদ। যদি ইংরেজিতে আসে যে কোন মাসে পালন করা হয়, অনেক সময় পরীক্ষায় দিচ্ছে যে কোন মাসে এই উৎসবটা হিমাচল প্রদেশে পালন করা হয়, তো বলবে সেপ্টেম্বর মাস, বা বাংলায় বললে ভাদ্র মাসে পালন করা হয়। এবং এই সময় কি হয়, হিমাচল প্রদেশে যে ভ্যালি অফ ফ্লাওয়ার্স আছে সেইখানে ট্রাইবাল মানুষরা সেখানে ফুল তুলতে যায়, সঙ্গে বড় বড় ড্রাম নিয়ে বা ঢোল বাজনা নিয়ে তারা বাজিয়ে যায়, ঠিক আছে। গরিবদেরকে কাপড় দান করা হয়, খাবার দান করা হয়, এই ধরনের, মানে এটা একটা উৎসব, ফুলের উৎসব। চলো, ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করবে, তোমার বন্ধুদের সাথে বেশি করে তোমার বন্ধুদের সাথে যত বেশি পারো প্লিজ শেয়ার করে দেবে। 2 নম্বর প্রশ্ন, দীপিকা পাল্লিকাল কার্তিক নিম্নের কোন খেলার সঙ্গে যুক্ত? দীপিকা পাল্লিকাল কার্তিক, তো এই প্রশ্নটা আগেও রিপিট হয়েছে, আবারও রিপিট হচ্ছে। দীপিকা পাল্লিকাল কার্তিক হচ্ছেন স্কোয়াশ খেলোয়াড়, স্কোয়াশ খেলার সঙ্গে তিনি যুক্ত, ঠিক আছে। কয়েকজন স্কোয়াশ প্লেয়ারের নাম তোমরা জেনে রাখো, যেমন হচ্ছে জ্যোৎস্না চিনাপ্পা, এই নামটাও পরীক্ষায় অনেকবার এসছে, জ্যোৎস্না চিনাপ্পা। তারপর হচ্ছে সৌরভ ঘোষাল, এই সৌরভ ঘোষাল নামটাও পরীক্ষায় বহুবার এসছে, জ্যোৎস্না চিনাপ্পা, সৌরভ ঘোষাল। তারপর আরেকজন ইম্পর্টেন্ট নাম আছে, ঠিক আছে, আরেকটা ইম্পর্টেন্ট নাম আছে, যেমন ঋত্বিক ভট্টাচার্য, এই নামটাও পরীক্ষায় আসে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখব। 3 নম্বরে কি প্রশ্ন আছে, নিম্নের কোনটি হলো তাপমাত্রার এসআই একক? তাপমাত্রার এসআই একক নিম্নের কোনটি বলতে হবে। দেখো, যে কোনো ইউনিটের 2 ধরনের একক হয়ে থাকে, এক হচ্ছে সিজিএস ইউনিট এবং আরেক হচ্ছে এসআই ইউনিট। তো তাপমাত্রা মানে হচ্ছে কি টেম্পারেচার। দেখবে হিট এবং টেম্পারেচার দুটো কিন্তু আলাদা জিনিস। হিট এবং টেম্পারেচার, হিট মানে হচ্ছে উষ্ণতা, টেম্পারেচার মানে হচ্ছে হিট মানে হচ্ছে তাপ, টেম্পারেচার মানে হচ্ছে তাপমাত্রা, বোঝা গেছে। তো এখানে বলেছে তাপমাত্রার এসআই একক কি? তাপমাত্রার এসআই একক হচ্ছে কেলভিন। তাপমাত্রার আরও 2টি একক আছে, যেমন ডিগ্রি সেলসিয়াস, তারপর ফারেনহাইট স্কেলে মাপা হয় তাপমাত্রাকে ডিগ্রি ফারেনহাইট হিসেবে। এখন তাহলে তোমরা বলবে হিট বা তাপের একক কি? তাহলে উষ্ণতা বা তাপমাত্রাটা আমরা জানলাম, এখন তাপের একক কি? তাপের একক হচ্ছে জুল। আচ্ছা, তোমরা বলবে যে জুল তো হচ্ছে এটা এক ধরনের শক্তির একক, বা এনার্জি বা শক্তির একক হচ্ছে জুল, তাহলে এটা তাপের একক কি করে হয়? তাহলে দেখো, তাপটাও হচ্ছে এক ধরনের শক্তি, এটা হচ্ছে থার্মাল পাওয়ার। তাপ হচ্ছে থার্মাল পাওয়ার বা তাপ শক্তি হিসেবে ধরা হয়, তাই একক হচ্ছে জুল, ঠিক আছে। এইভাবে বুঝে জিনিসগুলো মনে রাখতে হবে।
4 নম্বর প্রশ্ন, কোন রাজ্যে অরুণোদয় 2.0 লঞ্চ করা হয়েছিল? পুরনো প্রশ্ন স্কিপ করতে পারো। অরুণোদয় যোজনা বলছে কোথায় লঞ্চ করা হয়েছিল সেটা বলতে হবে। এটা আসামে লঞ্চ করা হয়েছিল, তো এই প্রশ্নটা এখন আর দরকার নেই, প্রশ্নটা স্কিপ করে দাও সবাই তোমরা। ঠিক আছে, নেক্সট দেখবো আমরা 5 নম্বর। মে 2022 অনুযায়ী নিম্নের কোনটি ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 19-এর অন্তর্ভুক্ত নয়? অনুচ্ছেদ 19 বা আর্টিকেল 19। দেখো, আর্টিকেল 12 থেকে আর্টিকেল 35 এখানে আমাদের কি আছে? মৌলিক অধিকারগুলো আছে পার্ট 3 এর মধ্যে। ভারতীয় সংবিধানের পার্ট 3 এর মধ্যে আর্টিকেল 12 থেকে 35 এখানে আছে মৌলিক অধিকারগুলো। তাহলে আর্টিকেল 19 এটা হচ্ছে মৌলিক অধিকার। তাহলে কোনটি ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 19-এর অন্তর্ভুক্ত নয়? ভারতের ভূখণ্ড জুড়ে অবাধে চলাফেরা করা, এটাও আছে আর্টিকেল 19-এ। শান্তিপূর্ণভাবে অস্ত্র ছাড়া জড়ো করা, এটাও আর্টিকেল 19-এ আছে। সমিতি এবং ইউনিয়ন যে কেউ গঠন করতে পারবে, এটাও আর্টিকেল 19-এ আছে। কিন্তু সম্পত্তির অধিকার, এই সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে এবং এটা আর্টিকেল 19-এ নেই। সম্পত্তির অধিকার এটা হচ্ছে আইনি অধিকার। 1978 সালের 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, 6। তাহলে 6 নাম্বার দেখব। তাহলে এটার উত্তর কি হলো? এটার উত্তর হলো আর্টিকেল 19-এ কোনটা নেই? সম্পত্তির অধিকারটা নেই, বাকি সবগুলো আছে। 6 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের 126 অনুচ্ছেদে ড্যাশ উল্লেখ আছে। আর্টিকেল থেকে প্রচুর প্রশ্ন, প্রত্যেক দিন ভারতীয় সংবিধান থেকে প্রশ্ন দিচ্ছে মানেই হয়তো আর্টিকেল থেকেই দেবে। ঠিক আছে, ভারতীয় সংবিধানের 126 অনুচ্ছেদে ড্যাশ উল্লেখ আছে। ভারতীয় সংবিধানের আর্টিকেল 126 126 নম্বর আর্টিকেলে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে এখানে বলা হয়েছে। ঠিক আছে, ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগ সম্পর্কে বলেছে এখানে। একটু দাঁড়াও। আচ্ছা, এইখানে কোথায় আমরা করছিলাম প্রশ্নটা যেন? হ্যাঁ, ভারতীয় প্রধান বিচারপতি নিয়োগ সম্পর্কে বলা হয়েছে আর্টিকেল 19-এ। ঠিক আছে, চলো। আচ্ছা, অরুণোদয় যোজনাটা আমরা পড়লাম, এটা হচ্ছে আসামের যোজনা, কিন্তু আসাম সম্পর্কে একটু ডিটেলস আমি ভেবেছিলাম বলবো, কিন্তু বলতে তোমাদের ভুলে গেলাম। আসামের দেখো, যে কোনো রাজ্য যখনই আসবে সেই রাজ্যের আমরা ডিটেলস একটু বলে দেবো। আসামের বর্তমান রাজধানীর নাম হলো কি? দিসপুর। ঠিক আছে, আসামের রাজ্যপাল হচ্ছে জগদীশ মুখী। আর আসামের বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মা। কে? হিমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী। ঠিক আছে, চলো আমরা কত নম্বর প্রশ্নে যাব? 7 নম্বর। ফিফা আন্ডার 17 মহিলা বিশ্বকাপ 2022 কোথায় আয়োজিত হয়েছিল? ফিফা আন্ডার 17 মহিলা বিশ্বকাপ 2022, এই যে ফিফা আন্ডার 17 মহিলা বিশ্বকাপ, এটা প্রথম হয়েছিল 2008 সালে। ঠিক আছে, তো হ্যাঁ 2022 সালে এটা হয়েছিল কোথায়? বলে দিচ্ছি কোথায় হয়েছিল। স্পেনে হয়েছিল। ঠিক আছে, কোথায় হয়েছিল? স্পেনে। 2022 সালের যে ফিফা আন্ডার 17 ফিফা বিশ্বকাপ, এটা হয়েছিল স্পেনে। আর যদি বলা হয় যে এখনও পর্যন্ত এই ওয়ার্ল্ড কাপ সবচেয়ে বেশিবার কোন দল জিতেছে, তখন হবে সবচেয়ে বেশিবার জিতেছে নর্থ কোরিয়া, 2 বার। নর্থ কোরিয়া 2 বার জিতেছে, আর এটা আয়োজিত হয়েছিল স্পেনে। প্রথমবার আয়োজিত হয়েছিল কবে? 2008 সালে। এরপর একটা বড় প্রশ্ন, মন দিয়ে শুনো, ভারতের স্বাধীনতা সংগ্রাম থেকে দিয়েছে। লর্ড লিটন তৎকালীন ভারতের ভাইসরয়, শাসিত 1876 থেকে 1880 পর্যন্ত ভাইসরয় ছিল লর্ড লিটন। দ্বারা প্রস্তাবিত এই আইনটি উদ্দেশ্য ছিল ভার্নাকুলার প্রেসকে ব্রিটিশ নীতির সমালোচনা প্রকাশ করা থেকে বিরত রাখা। উল্লেখযোগ্যভাবে দ্বিতীয় ড্যাশ এর শুরুতে বিরোধিতা বৃদ্ধি পেয়েছিল।
মানে এই সময় একটা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, একটা আইন প্রকাশ করা হয়েছিল, যে কোনো ভারতীয় ভাষার সংবাদপত্রকে সেই সময় মানে ব্যান করা হচ্ছিল। যদি ব্রিটিশ বিরোধী কোনো কিছু লেখা হয় সেখানে কিন্তু ব্যান করে দেওয়া হচ্ছিল। এটা করেছিল কে? লর্ড লিটন। ঠিক আছে, লর্ড লিটন করেছিল। তো এটাই কোন সময় বলছে 1878 থেকে 1880 এর শুরুতে বিরোধিতা বৃদ্ধি পেয়েছিল, মানে কোন সময় এটা সব থেকে বেশি এই বিরোধিতাটা বৃদ্ধি পেয়েছিল? 1878 থেকে 1880 এটা অ্যাংলো আফগান বা ইঙ্গো আফগান যুদ্ধের সময়। ঠিক আছে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। 9 নম্বর প্রশ্নটা দেখব, ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে সর্বভারতীয় স্তরে প্রাপ্তবয়স্কদের 15+ বছর সাক্ষরতার হার কত? আমরা জানি যে 2011 সালের যদি বলা হয় সাক্ষরতার হার, তখন আমরা জানি 74.04%। কিন্তু এখানে বলছে যে 15+ বছর সাক্ষরতার হার কত? এটা হবে 69.3%, 69%। 15+ যাদের বয়স তাদের সাক্ষরতার হারটা হচ্ছে 69%। এখন 2011 সাল থেকে তোমাদের একটা প্রশ্ন দেব যে কোন রাজ্যের সাক্ষরতার হার সবচেয়ে বেশি, কোন রাজ্যের সাক্ষরতার হার সবচেয়ে বেশি, কোন রাজ্যের সাক্ষরতার হার সবচেয়ে কম। এই দুটো প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করো। ঠিক আছে, এটা আমি হোমওয়ার্ক দিয়ে রাখলাম, প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, ত্রিপুরার কোন প্রয়াত প্রবীণ আদিবাসী নেতা 2023 সালে পদ্মশ্রী পেয়েছিলেন? কি হবে কারেক্ট আনসার? দেখো, অনেক সময় যদি উত্তর করতে না পারো তখন কিন্তু কিছু কিছু আছে যেগুলো তোমাকে টাইটেল দেখে বা নামের ধরন দেখে তোমাকে উত্তরগুলো খুঁজে বার করতে হবে। এখানে ত্রিপুরা, আসাম এই সব জায়গাতে রয়্যাল ফ্যামিলির থেকে যারা ছিল সেই সময়, দেব বর্মা, দেব শর্মা, এই টাইটেলগুলো সেখানে প্রচুর আছে। ঠিক আছে, তাহলে নরেন্দ্রচন্দ্র দেব বর্মা এটার উত্তর। কনফিউজিং হলে এইভাবে করলে দেখবে অনেক সময় সম্ভাবনা থাকে উত্তর সঠিক হয়ে যাওয়ার। 11 নম্বর দেখব, উস্তাদ জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? উস্তাদ জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? উস্তাদ জাকির হোসেন কোন, আমরা এটা প্রত্যেকেই জানি, নতুন করে বলার কিছু নেই। উস্তাদ জাকির হোসেন একজন বিখ্যাত তবলা বাদক, তাহলে তবলার সঙ্গে তিনি যুক্ত। 12 হচ্ছে, নিচের কোনটি বেকারত্বের কারণ? আনএমপ্লয়মেন্ট, আনএমপ্লয়মেন্ট বা বেকারত্বের কারণ নিম্নের কোনটি? দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি, জনসংখ্যার মন্থর বৃদ্ধি, একটি নির্দিষ্ট এলাকায় বড় অভিবাসন, ভালো শিক্ষা ব্যবস্থা। দেখো, ভালো শিক্ষা ব্যবস্থা হলে বেকারত্ব বাড়বে, এটা কোনোদিনই ঠিক নয়। দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি হলেও বেকারত্ব বাড়বে না। জনসংখ্যার মন্থর, ধীরে ধীরে জনসংখ্যা বৃদ্ধি পেলেও বাড়বে না। বেকারত্ব কখন বাড়বে? যখন একটি নির্দিষ্ট এলাকায় বড় অভিবাসন, অর্থাৎ এই একটা ছোট্ট জায়গাতে যদি প্রচুর মানুষ বসবাস করে তখনই কিন্তু সেখানে বেকারত্বের পরিমাণ বাড়তে থাকবে। ভারতে এত বেকার কেন? কারণ ভারতে 150 কোটি মানুষ, বেকার তো বেশি থাকবেই। এত মানুষে কত মানুষকে কাজ দেওয়া সম্ভব? ঠিক আছে, এই জন্যই এত বেকার আর এত গরিব। 13 দেখো, নিম্নের কাকে আধুনিক ভারতনাট্যমের জননী বলা হয়? তামিলনাড়ু রাজ্যের শাস্ত্রীয় নৃত্য হচ্ছে ভারতনাট্যম। এই ভারতনাট্যমে, আধুনিক ভারতনাট্যমের জনক বলা হয় রুক্মিণী দেবী অরুণ্ডালেকে। নেক্সট দেখো প্রশ্নটা কি আছে, 14 নম্বর। 2023 সালের আগস্টে গ্রিসের রাষ্ট্রপতি গ্র্যান্ড ক্রস অফ অনারে ভূষিত হয়েছেন কে? এটাও পুরনো প্রশ্ন, স্কিপ করতে পারো, পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। কারেক্ট আনসার হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্রিসের রাষ্ট্রপতি দ্বারা গ্র্যান্ড ক্রস অফ অনারে ভূষিত হয়েছিলেন। ঠিক আছে, স্কিপ করো, আর আসবে না প্রশ্নটা, এটা পুরনো হয়ে গেছে। 15 নিচের কোন বছরে নাবার্ড মিয়ার ডাকে অ্যাকশন রিসার্চ প্রকল্প অনুসরণ করে? মিয়ারডা হচ্ছে একটা সংস্থার নাম, আর নাবার্ড হচ্ছে একটা ব্যাংকের নাম। ঠিক আছে, তো নাবার্ড মিয়ারডাকে একটা অ্যাকশন রিসার্চ প্রকল্প অনুমোদন দিয়েছিল, সেটা দিয়েছিল 1987 সালে। নাবার্ডের
নাবার্ডের পুরো নামটা অনেক সময় আসে, তো নাবার্ডের সম্পূর্ণ নামটা আমার যতটা এই সময় মনে পড়ছে আমি বলে দিচ্ছি, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এই ধরনের কিছু একটা পুরো নাম। হয়তো আমি একটু সিলি মিস্টেক করেছি বলতে, কারণ এই মুহূর্তে আমার মনে পড়ছে না, ঠিক আছে। তো নাবার্ডের পুরো নামটাও আসে অনেক সময়। নাবার্ড কত সালে প্রতিষ্ঠা হয়েছিল, 1982 সালে, সেটাও আসে। নাবার্ডের হেডকোয়ার্টার কোথায়, এটাও অনেক সময় পরীক্ষায় আসে, ঠিক আছে। আর মুম্বাইতে হেডকোয়ার্টার অবস্থিত। আর নাবার্ডের বর্তমান চেয়ারম্যান আছেন সাজি কেভি, এটাও পরীক্ষায় আসে, সাজি কেভি, মুম্বাই 1982। বাক্যটি সম্পূর্ণ করুন। অশোকের অধিকাংশ শিলালিপি ড্যাশ, অশোকের অধিকাংশ শিলালিপি ড্যাশ, মানে অশোকের যে শিলালিপিগুলো সেগুলো কোন ভাষাতে লেখা হতো, ব্রাহ্মীতে এবং প্রাকৃত লিপিতে লেখা হয়েছিল, সংস্কৃতে এবং ব্রাহ্মী লিপিতে লেখা হয়েছিল, প্রাকৃত এবং ব্রাহ্মী লিপিতে। তো অশোকের বেশিরভাগ ম্যাক্সিমাম যে শিলালিপি সেগুলো প্রাকৃত এবং ব্রাহ্মী লিপিতে লেখা হয়েছিল, প্রাকৃত এবং ব্রাহ্মী লিপিতে লেখা হয়েছিল, ঠিক আছে। 17 দেখবো আমরা, ভারতের সবুজ বিপ্লবের সময় ইন্টেন্সিভ এগ্রিকালচার ডিস্ট্রিক্ট প্রোগ্রাম এআইডিপি এর প্রাথমিক উদ্দেশ্য কী ছিল। যখন ভারতের গ্রিন রেভলিউশন হয়েছিল সেটা 1960-এর দশকে, ঠিক আছে, সেই সময় আইএডিপি বা ইন্টেন্সিভ এগ্রিকালচার ডিস্ট্রিক্ট প্রোগ্রাম এর প্রাথমিক উদ্দেশ্যটা কী ছিল সেটা বলতে হবে। কারেক্ট আনসার কী হবে, প্রাথমিক উদ্দেশ্য ছিল নির্দিষ্ট জেলায় কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি করা, নির্দিষ্ট জেলায় কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি করা, এটাই ছিল লক্ষ্য। দেখো, সবুজ বিপ্লবের জনক হচ্ছেন MS, ভারতীয় সবুজ বিপ্লবের জনক MS স্বামীনাথন। আর সারা বিশ্বের সবুজ বিপ্লবের জনক হচ্ছেন নরম্যান বরলগ, নরম্যান বরলগ, ঠিক আছে। নেক্সট দেখবো 18 নম্বর প্রশ্ন কি আছে, নিচের কোনটি হোয়াইট গুডসের উদাহরণ, মানে কোন ধরনের জিনিসপত্রগুলোকে হোয়াইট গুডস বলা হয়। এয়ার কন্ডিশনার অ্যান্ড এলইডি লাইটস, এগ্রিকালচার ইকুইপমেন্ট, নাকি ইম্পোর্টেড আইটেমস, ফার্মাসি প্রোডাক্ট। এটা এয়ার কন্ডিশনার, এসি, এলইডি লাইটস, এগুলো সবই হচ্ছে হোয়াইট গুডস, ঠিক আছে। এই প্রশ্নটা হয়তো আমি আশা করছি যে অনেকেই হয়তো এই প্রশ্নটা নতুন পেয়েছ, এগুলোকে হোয়াইট গুডস বলা হয়। 19 নম্বর হচ্ছে, বিশ্ব চ্যাম্পিয়নশিপ বা অলিম্পিক গেমসে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কুস্তিগিরকে অবশ্যই ন্যূনতম 17 বছর বয়সী হতে হবে এবং জাতীয় ফেডারেশন দ্বারা স্পন্সর করতে হবে। অলিম্পিকে অংশগ্রহণ করার জন্য বা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করার জন্য একজন প্রতিদ্বন্দ্বীকে মিনিমাম এজ হতে হবে 17 বছর, মিনিমাম এজ। নিচের কে কুডিয়াট্টামের রেনেসাঁর অন্যতম নেতা, কুডিয়াট্টাম, এরকম ইংরেজিতে স্পেলিংটা, কুডিয়াট্টাম। যেমন হচ্ছে মোহিনীয়াট্টম, যেমন হচ্ছে কথাকলি কেরালার কথাকলি, কেরালার মোহিনীয়াট্টম, তেমনি কেরালার একটা আর্ট বা শিল্পকলা হচ্ছে কুডিয়াট্টম। কুডিয়াট্টম রেনেসাঁর মানে বলছে কুডিয়াট্টমের নবজাগরণের বা কুডিয়াট্টমকে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য অন্যতম নেতা কে ছিল। কারেক্ট আনসার হবে আম্মান্নুর মাধবা চাকিয়ার, AM চাকিয়ার। সে সময় 1965-র দশকে, সেই সময় মানে কুডিয়াট্টম যে শিল্পকলা সেটাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া বা সারা ভারতে ছড়িয়ে দেওয়ার জন্য একমাত্র নেতা ছিল মাধব চাকিয়ার। 1965 সালে কেরালার কলামণ্ডলম প্রতিষ্ঠিত হয়, কলামণ্ডলম প্রতিষ্ঠিত হয়। সেই কলামণ্ডলম মঞ্চেই এই কুডিয়াট্টমকে প্র্যাকটিস করা হতো এবং সেখান থেকেই সারা ভারতব্যাপী এটা ছড়ানো হয়েছে এই শিল্পকলাকে। তাহলে 20টা প্রশ্ন আমাদের শেষ হলো। ক্লাস ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে দাও, তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং আগামীকাল অবশ্যই রাত 8টার সময় ক্লাস আপলোড করা হবে, তো প্রত্যেকে সেই সময় ক্লাসটা দেখে নিও। থ্যাংক ইউ।